পরদিন সকালে আলোর ঘুম ভাঙল মেঘালয়ের ডাকে। পাশ ফিরতেই মেঘালয়ের শুকনো মুখটা চোখে পড়ল আগে। আলোর ঘুম ভাব কেটে গেল মুহূর্তের মধ্যে। আলো উঠে বসলো, চুলগুলো কোনো মতে খোপায় বেঁধে খাটের ওপর পা ঝুলিয়ে বসলো। মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মেঘালয় আলোর কথার জবাব না দিয়ে বলল, হাত মুখ ধুয়ে এসে পড়তে বসো, সকাল 7টা বাজছে, হাতের সময় খুবই কম। আলো মেঘালয়কে দ্বিতীয়বার প্রশ্ন করল না। দীর্ঘ শ্বাস ফেলে খাটে থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আলো ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো মেঘালয় রুমে নেই। বারান্দায় উকি দিয়ে দেখলো সেখানেও নেই। আলো চুপচাপ পড়তে বসলো। 15 মিনিট সময় অতিক্রম হবার পর মেঘালয় ঘরে ফিরে এলো, তবে ট্রে ভর্তি খাবার নিয়ে। ট্রে খাটের ওপর রেখে আলোর ওষুধের বক্স হাতে নিয়ে একটা গ্যাস্ট্রিকের এবং বমি বন্ধ করার ট্যাবলেট খুলে হাতে নিয়ে আলোর পাশে গিয়ে দাঁড়ালো। আলো পড়া বন্ধ করে হাত বাড়িয়ে দিল। ট্যাবলেট আলোর হাতে দিয়ে এক গ্লাস পানি এনে দিল মেঘালয়। আলো ওষুধ খাওয়ার পর মেঘালয় আলোর পাশে একটা চেয়ার টেনে বসলো। তুমি পড়ো, আমি পাশে বসে থাকি। ওষুধ খাওয়ার ঠিক আধ ঘন্টা পর মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে নাস্তা খেলো। তারপরের সময়টা খুব তাড়াহুড়োই কেটে গেল। ঘড়ির কাঁটা 9টা 45 মিনিটে আসতেই আলো কলেজ ড্রেস পরে নিল। মেঘালয় অ্যাশ কালারের একটা শার্ট এবং জিন্স পরিধান করলো। আলো পরীক্ষার ফাইল হাতে নিয়ে অপেক্ষা করছিল মেঘালয়ের জন্য খাটের ওপর বসে। মেঘালয় মোবাইল পকেটে রেখে আলোর হাত ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর থেকে নিয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ালো। বাম হাতটা দাও। আলো মেঘালয়ের কথা মতো হাত বাড়িয়ে দিল। সময়ের অনেক মূল্য, মাঝে মাঝে 2-1 সেকেন্ড অপচয় আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে। তোমার কনসান্ট্রেট যেন কেবল খাতায় থাকে। প্যানিকড হবার কিছুই নেই। মেঘালয় আলোর হাতে ঘড়ি পরিয়ে দেওয়ার সময় কথাগুলো বলল। ঘড়ি পরানো শেষ হলো। আলো মেঘালয়ের হাতটা ধরে বলল, আমাদের বিয়ে 6 মাস হতে চললো। একটা কথা জানতে ইচ্ছে করে আমার। মেঘালয় স্থির হয়ে দাঁড়ালো। আলো উঠে দাঁড়ালো। মেঘালয়ের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখল। মেঘালয় অস্থির ভঙ্গিতে আলোর সারা মুখে কি যেন খুঁজে বেড়াচ্ছে। আমার কমতি জেনে কতটা আপন করতে পেরেছেন আমায়। কখনো কি আপনার মনে খেয়াল আসেনি আপনি চাইলে একজন পরিপূর্ণ দেহের নারীকে বিয়ে করতে পারতেন? আলোর কথা শোনার পর মেঘালয় থমকে যায়। মস্তিষ্ক শব্দশূন্য হয়ে যায়। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে জবাবের আশায়। মেঘালয় জবাব দেওয়ার জন্য যখনই মুখ খুলবে ঠিক সেই সময় মেঘালয়ের মোবাইল ফোন বেজে উঠল। মাসফি কল করেছে। মেঘালয় কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মাহারিনের উচ্ছ্বাসিত সুর। কেমন আছিস মেঘ? মায়ের কণ্ঠস্বর পেয়ে মেঘালয়ের যেন হৃদয়ে প্রশান্তি নেমে আসে। গতকাল রাত থেকে অস্থির হৃদয়ে শান্তির প্রলেপ ঢেলে দিয়েছে যেন তার মায়ের কণ্ঠস্বর। মেঘালয় কাপা গলায় বলল, একটুও ভালো নেই আমি মা, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। মেঘালয়ের কথা শুনে মোবাইলের অপর প্রান্তে থাকা মাহিনের চোখ ঝাপসা হয়ে আসে। মাসফি পাশে ছিল এবং ফোন লাউড স্পিকারে থাকার কারণে মেঘালয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে। মাসফি তার মায়ের কাঁধে রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা কর, মাকে নিয়ে অতি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ। মেঘালয় কথা বলতে পারল না আর। গলার কাছে কি যেন দলা পাকিয়ে গেছে। আলোর কাছে মোবাইলটা দিয়ে মেঘালয় ঘর থেকে বেরিয়ে যায়। আলো অনিমেষ নয়নে তাকিয়ে রইল মেঘালয়ের গমনের পথে। হুট করে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আলো মোবাইল কানে ঠেকিয়ে সালাম জানালো শাশুড়িকে। তারপর পরীক্ষার জন্য দোয়া চাইলো। মাহারিন ভীষণ খুশি হয়ে বলল, খুব ভালো করে পড়াশোনা করবি, জ্যান ত্যান রেজাল্ট যেন না আসে, কারণ তুই আমার মেঘালয়ের বউ। মেঘালয়কে টেক্কা দেওয়ার মতো রেজাল্ট অর্জন করবি। আম্মু, আপনার ছেলে আর কদিন পর ডাক্তার হয়ে ঘুরবে এই বাড়িতে। আমি তার সঙ্গে সামান্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে কিভাবে টেক্কা দেব? আলোর কথা শুনে মাহারিন হেসে ফেলল। মাসফি হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেছে। মাহারিন হসপিটালের বেডে আধশোয়া হয়ে লাউডস্পিকার অফ করে মোবাইল কানে ঠেকিয়ে বলল, নিজ যোগ্যতায় পরিচিত হবি, এটা আমার উপদেশ হিসেবে শুনে রাখ। তুই তোর বাবার মেয়ে, তুই তোর ডাক্তার স্বামীর স্ত্রী, এগুলো তোর আলাদা পরিচয়। তুই তোর আলাদা পরিচয় গড়ে তুলবি, পারবি না? তুমি যেহেতু বলেছ তাহলে অবশ্যই পারবো। কবে ফিরবে আম্মু? তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না। আলোর কথা শুনে মাহারিন চোখ বন্ধ করে ফেললেন। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। যাক, ছেলে তিনটার বাইরে আজ কেউ তো বলল বাড়িতে ফিরবে কবে। তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না, অতি শীঘ্রই ফিরবো। তুই নিজের দিকে খেয়াল রাখিস। কথাবার্তা শেষ হবার পর আলো এক হাতে পরীক্ষার ফাইল এবং অন্য হাতে মেঘালয়ের মোবাইল নিয়ে বের হলো। ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার সময় তানিয়ার সঙ্গে দেখা হলো। তবে তানিয়ার সঙ্গে তানিয়ার বোনকে ইনায়াকে দেখা গেল।
আলো ভীষণ অবাক হলো, কারণ ইনায়ার আসার কথা তানিয়া একবারও তার সঙ্গে শেয়ার করেনি। আলোকে দেখে ইনায়া ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো। আপনি? ভালো আছি বলেই তো তোমাদের বাড়িতে এলাম। তোমার বরমশাই কি তোমাকে ফেলে চলে গেল? ইনায়া বিদ্রূপের হাসি দিয়ে কথাখানি বলল। আলো ইনায়ার প্রশ্নের জবাব দেয় না, তানিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি আমি চললাম। তানিয়া কিছুই বলল না, মাথা নাড়িয়ে বোঝালো, যাও। আলো সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। গেট পেরিয়ে রাস্তায় বের হতে চোখে পড়ল বাইকে বসে থাকা মেঘালয়ের ওপর। আলোকে দেখে মেঘালয় বলল, এত দেরি করলে কেন? আমি কি জানতাম আপনি রাস্তায় এসে অপেক্ষা করছেন? ভেবেছি আমার প্রশ্নকে উপেক্ষা করতে পালিয়ে গেছেন। কথাটি বলতে বলতে আলো বাইকে উঠে বসলো ধীরে ধীরে। মেঘালয়ের কাঁধে হাত রাখতেই মেঘালয় আলোর দিকে সামান্য ফিরে তাকালো। তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না আলো, কখনো জানতে চাওনি। তুমি ঠিক ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিয়েছি। অথচ এতদিন আমি ভাবতাম। বাকি কথা বলল না মেঘালয়। বাইক স্টার্ট করলো। আলো সারা পথ জুড়ে মেঘালয়ের বলা কথাগুলো ভাবছে, তার কথার মানে খুঁজছে। পরীক্ষা কেন্দ্রের সামনে এসে বাইক থামালো মেঘালয়। আলো বাইক থেকে নামার পর মেঘালয় বাইক রাস্তার এক পাশে পার্ক করে আলোর পাশে গিয়ে দাঁড়ালো। আলো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই যে মিথ্যাবতী। আলো মাথা উঁচু করে তাকালো, দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে। আলো অন্য পাশে তাকালো, কারণ আশেপাশের অনেকের দৃষ্টি এখন তাদের ওপর নিবদ্ধ। কারণ একজন সুদর্শন পুরুষের সঙ্গে কালো একটা মেয়েকে দেখে হয়তো তাদের মন মানছে না। আমার দিকে তাকানোর প্রয়োজন নেই, তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রেখো। পানি খাবে? পরীক্ষা শেষ হবার পর ধীরে সুস্থে বের হবে। ধাক্কাধাক্কি করে ভিড় ঠেলে বের হবার দরকার নেই। যদি শরীর খারাপ লাগে তাহলে স্যার ম্যামকে বলবে এবং ছুটি শেষ হবার পর বাসায় ফিরে যাবে সিএনজি করে। রিস্কায় উঠবে না, ঝাঁকি লাগবে। এই সময় ঝাঁকি লাগলে বাবুর সমস্যা হবে। শরীরে ঝাঁকি যেন না লাগে সেই জন্যই বাইকে করে নিয়ে এলাম তোমায়। যতদিন পর্যন্ত গাড়ি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করে ম্যানেজ করবে, অন্তত এই একটা দিক মেনে চলবে, ওকে? মেঘালয়ের কথা শুনে আলো মাথা নাড়িয়ে সায় জানালো। হুট করে ভিড় বেড়ে গেল। মেঘালয় সেই সুযোগে আলোর হাতটা মুঠোয় নিল। আলো মেঘালয়ের হাতের স্পর্শ পেতে চট করে তাকালো। আলোর কুঁচকে যাওয়া কপাল দেখে মেঘালয় আদুরে সুরে বলল, বহু দিন পরে তোমার চোখে আবারও বিরক্তি খুঁজে পেলাম বাবুর আম্মু। আমার প্রতি তোমার বিরক্তি প্রকাশ কেন জানি আমার এখানে গিয়ে লাগে। বুকের বাঁ পাশে ডান হাতের তর্জনী আঙুলের ইশারা দিয়ে দেখালো মেঘালয়। আলো হাত ছাড়িয়ে বলল, ডাক্তার সাহেব চললাম আমি। আলো ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ল। আলো চোখের সামনে থেকে আড়াল হয়ে যাবার পর মেঘালয় হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। পরীক্ষা শেষ হবার পর আলো ধীরে সুস্থে বের হলো পরীক্ষা কেন্দ্র থেকে। এত ভিড়ভাট্টা চারপাশে কোনো মতে ফাইলটা দিয়ে তার বাড়ন্ত গর্ভকে আড়াল করে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালো। সিএনজি নেই। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে। আলো উপায়ন্তর না পেয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। আলো মনে মনে কেবল সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে যেন সে সহি সালামতে বাড়িতে ফিরতে পারে। আলো বাড়িতে ফিরল সহি সালামতে, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আলোর পায়ের নিচের মাটি যেন সরে যায়। আলোর চোখ ধীরে ধীরে জলে পরিপূর্ণ হয়ে ওঠে। চোখের পলক ফেলা মাত্রই জল গড়িয়ে পড়ল মেঝেতে। আলো নিজেকে কোনো মতে সামনের দিকে টেনে নিয়ে গেল। কারো পদধ্বনি শুনে মেঘালয়, ইনায়া এবং তানিয়া একসাথে দরজার দিকে তাকালো। আলোকে দেখতে পেয়ে তানিয়া সোজা হয়ে দাঁড়ায়। তারপর আলোকে আশ্বস্ত করতে মেকি হাসি দিয়ে বলল, পরীক্ষা কেমন হলো? আলো যেন তানিয়ার কথা শুনতেও পেল না। ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘালয়ের কপালে বেঁধে রাখা রক্তাক্ত ব্যান্ডেজের দিকে তাকিয়ে রইল। আলো হাত বাড়িয়ে স্পর্শ করতে গেলে মেঘালয় আলোর হাত ধরে বলল, আমি ঠিক আছি, প্লিজ কান্না বন্ধ করো তুমি। মেঘালয়ের কথা শেষ হলো না, তার আগে আলো কান্না করে ফেলল। তানিয়া এবং ইনায়া দুজনেই চট করে সরে গেল সেখান থেকে। কি দরকার এমন সময়ে স্বামী স্ত্রীর মাঝে থাকার? মেঘালয় আলোর হাত টেনে ধরে তার পাশে বসিয়ে দিল। আলো তখনও কেঁদে যাচ্ছে। মেঘালয় সোফায় হেলান দিয়ে তাকিয়ে রইল আলোর মুখের দিকে। বউটা তার একটু পর পর নাক টানছে আর চোখের পানি হাত দিয়ে মুছে ফেলছে। মেঘালয়ের কেন জানি এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে। ভারী অদ্ভুত বিষয়, অথচ লোকে বলে স্ত্রীদের কান্না করার সুযোগ দিতে নেই, কিন্তু মেঘালয় আজ সুযোগ দিয়েছে। তার স্ত্রী তার জন্য কাঁদছে। এর চেয়ে
সুখ অনুভব আর কিসে আছে। নিজেকে সৌভাগ্যবান মানুষ বলে মনে হচ্ছে আজ। বেশ অনেকখানি সময় অতিক্রম হবার পর মেঘালয় আলোর কান্না উপভোগ করতে পারছে না। বুকের মধ্যখানে কেমন চিমটি কাটার মতো ব্যথা অনুভব হলো। মেঘালয় উঠে বসলো কোনো মতে। আলোর হাতটা টান দিয়ে তার দিকে ফেরালো। আলো মেঘালয়ের বুকের দিকে তাকালো না। মেঘালয় হাত বাড়িয়ে আলোর মুখটা ধরে উঁচু করে ধরল। ঠিক ওই সময় আলোর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল মেঘালয়ের হাতের ওপর। মেঘালয় অবাক হলো, ভীষণ হলো। কেন যেন তার মন বলছে তার মিথ্যাবতী তার হয়ে গেছে। মুখে না বলুক, কিন্তু চোখের জল তো মিথ্যে বলছে না। মেঘালয় আলোর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি ঠিক আছি, তোমার চোখের সামনে বসে আছি। কপালের ব্যান্ডেজ রক্ত দিয়ে ভেজা, হাঁটুর ওখানে ব্যান্ডেজ, বাম হাত গলায় ঝুলিয়ে রেখেছেন, তারপরও আপনি বলছেন আপনি ঠিক আছেন। আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে কথাগুলো বলেই সোফা থেকে নেমে মেঘালয়ের পায়ের কাছে বসে পড়ল। ডান পায়ের হাঁটুতে রক্ত লেগে আছে এখনও। আলো মাথা উঁচু করে তাকায় মেঘালয়ের দিকে। কিভাবে হলো? হসপিটালের সামনে গিয়ে ইউটার্ন নেওয়ার সময় অপর দিক থেকে আসা লোকাল বাস ধাক্কা মারল বাইকে। ভাগ্য সহায় ছিল হয়তো। বাস তৎক্ষণাৎ ব্রেক কষল। আশপাশের উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করলো। মাথা ফেটে যে আমার রক্ত ঝরছিল, আমার সেদিকে খেয়াল ছিল না। জানো আলো, আমি ভেবেছিলাম আমি বোধহয় আর বাঁচব না। আমার মাকে, তোমাকে, আমার ভাইদের, আমার অনাগত বাবুটাকে বুঝি আমার আর দেখা হবে না। কথাগুলো বলতে বলতে নিশ্চুপ হয়ে যায় মেঘালয়। আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আজ কত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আপনাকে। মেঘালয় মাথা নাড়িয়ে সায় জানালো। আলো উঠে দাঁড়ালো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। হাতের কি অবস্থা? বেশি কিছু হয়নি, 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি প্রায়শ আপনাকে বলি হেলমেট ইউজ করতে, কিন্তু আপনি কথা শোনেন না। আলো রাগী সুরে বলল। মেঘালয় মুখটা কালো করে বলল, হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায়। আলো বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের কথা শুনে। মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকার মানে কি? চুলগুলো কেমন জ্যাপটা হয়ে থাকে। হয়েছে, আপনি হসপিটালে ডাক্তারি নয়, ফ্যাশন শো করতে যান। সুন্দরী রোগীরা আপনার চ্যাপটা চুল দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে। আপনার কলিগরা জ্ঞান হারিয়ে পড়ে যাবে। রুগী এবং আপনার কলিগদের এত এত উপকার করার জন্য আপনাকে সেরা ডক্টরের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কথাগুলো বলে আলো রেগে মেগে সেখান থেকে চলে গেল ঘরে। মেঘালয় অবাক হয়ে যায়। মানে কি? এতক্ষণ কান্নাকাটি করলো কার জন্য? চুলের কথা বলাতে এত রেগে যাওয়ার কি আছে? মেঘালয় অসহায়ের মতো বসে রইল। রুমে যাবে কিভাবে? পা নাড়তে পারছে না। টনটনে ব্যথা কাবু করে ফেলেছে তাকে। হুট করে দুই ভাইকে মিস করতে শুরু করলো মেঘালয়। ভাই দুটো থাকলে মেঘালয়কে রুমে দিয়ে আসতো। এমন সময় আলো এলো। মেঘালয়ের সামনে দাঁড়িয়ে বলল, রুমে যাবেন না? রেগে চলে গিয়ে আবার ফিরে এসেছো কেন? জানি না। আলোর জবাবে মেঘালয় মুচকি হাসলো। কারণ তার বইয়ের যে পেটে পেটে হিংসে হচ্ছে খুব ভালো করেই টের পাচ্ছে সে। আলোর হাত ধরে অতি সন্তর্পণে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলল মেঘালয়। কারণ আলো নিজেও প্রেগনেন্ট। এই সময়টা আলোর জন্য রিস্কি। মেঘালয় ব্যথা সহ্য করে আলোর হাতে হাত রেখে ছোট ছোট কদম ফেলে চলছে। গুটুর গুটুর আলাপ করতে করতে দুজনে পৌঁছে গেছে ঘরে। মেঘালয়কে বিছানায় বসিয়ে রেখে আলো সোজা ওয়াশরুমে চলে গেল। বালতিতে পানি ভরে এনে রাখলো খাটের পাশে। একটা ছোট টুকরো কাপড় এনে পানিতে ভিজিয়ে তারপর পানি নিংড়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘালয় ভুরু কুঁচকে বলল, তুমি নিজেই তো ক্লান্ত, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আলো যেন শুনতে পেল না। এমন ভান করে মেঘালয় পরনের শার্ট খুলে ফেললো। তারপর ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিল। একটা টুল এনে মেঘালয়ের পায়ের কাছে রেখে টুলে বসলো আলো। তারপর শুকিয়ে যাওয়া রক্ত মুছলো। বালতিতে কাপড়ের টুকরা রাখতে পানি লাল হয়ে যায়। আলোর ভয় হয় ভীষণ। সে রক্ত দেখতে পারে না, তবুও আজ কেন জানি মেঘালয়ের বেলায় সে এত সাহস কোত্থেকে জোগাড় করলো। ইতিমধ্যে তানিয়া ইনায়াকে নিয়ে মেঘালয় এবং আলোর দুপুরের খাবার পাঠিয়ে দিল। ইনায়া খাবার হাতে নিয়ে ঢুকতেই দেখতে পেল সেই দৃশ্য, যেখানে আলো মেঘালয়ের পায়ে শুকিয়ে যাওয়া রক্ত মুছে দিচ্ছে। হুট করে ইনায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গলা খাখারি দিয়ে তার উপস্থিতি বোঝালো। আলো এবং মেঘালয় দুজনেই দরজার দিকে তাকাতে ইনায়াকে দেখে অস্বস্তি ফিল করলো। আলো তড়ি ঘড়ি করে খাটের পাশে রাখা টাওয়াল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল জড়িয়ে দিল মেঘালয়ের উন্মুক্ত শরীরের ওপর। মেঘালয় ঠোঁট চেপে হেসে ফেলল। ইনায়া দেখেও না দেখার ভান করলো। খাবারগুলো খাটের ওপর রাখলো। তারপর আলোকে উদ্দেশ্য করে বলল,
মেঘালয়ের চিন্তা করতে গিয়ে নিজের অনাগত সন্তানের কথা ভুলে গেলে? আলো থমকে গেল, হাত থেমে গেল, ইনায়ার দিকে চোখ তুলে তাকালো, তারপর নরম সুরে জবাব দেয়, ডাক্তার সাহেব আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। ডাক্তার সাহেব যদি আমার অস্তিত্বের নাম হয়, তাহলে আমার সন্তান আমার দেহের একটা অংশ। অস্তিত্ব এবং অংশকে কেউ কি ভুলতে পারে? আলোর জবাব শুনে ইনায়া হাসতে হাসতে মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। মেঘালয় হেসে ফেলল ইনায়ার চোখ টিপ দেওয়া অর্থ বুঝতে পেরে। এদিকে আলো রেগে মেগে বালতি নিয়ে চলে গেল ওয়াশরুমে। এবার যত ইচ্ছা বেয়াই বেয়ানকে চোখ টিপ মারুক, সে দেখবে না। মনে মনে হাজারবার বকল মেঘালয়কে, এত দুষ্ট একটা তার বর কপালে ছিল। মেয়ে মানুষ কেন তাকে দেখলে গলে যাবে? এই যে ইনায়ার মেঘালয়ের দিকে তাকিয়ে থাকার ধরন ভালো লাগে না তার, বুকের ভেতরে অজানা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে, তাছাড়া ও এত সুইট কেন মেঘালয়? ইনায়ার কথা শুনে মেঘালয় খানিকটা অবাক হয়, তারপর নরম সুরে বলে, জানি না তো, সব প্রশ্নের উত্তর জানতে নেই। উত্তর একবার জানতে পারলে আকর্ষণ কমে যাবে। আলো কেন এমন, কেন ওর ভালোবাসার ধরন এমন? আমি জানতে চাই না, কারণ আমি জানি আলোর না বলা ভালোবাসায় আমি তার কতখানি জুড়ে আছি। ইনায়া মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মেঘালয়ের চোখে মুখে ফুটে ওঠা আলোর জন্য একরাশ মুগ্ধতা, দেখতে দারুণ লাগছে। এই যে তার বড় আপা মাঝে মধ্যে বলে যে, কারো চোখে ভালোবাসা কিংবা মুগ্ধতা দেখতে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আজই সে প্রমাণ পেল। বড্ড ভালো লাগছে মেঘালয়ের চোখে আলোর মতো শ্যামা কন্যার মেয়ের প্রতি তার ভালোবাসা এবং একরাশ মুগ্ধতা দেখে। দেখতে দেখতে আলোর এইচএসসি পরীক্ষা শেষ হলো। মাহারিন এবং মাসফি আগামীকাল ফিরে আসবে ইন্ডিয়া থেকে। মাহারিনের জোরাজুরির কারণে মাত্র 15 দিনের জন্য ফিরতে হচ্ছে। ডাক্তারের কাছে এক প্রকার কাকতি মিনতি করে সে দেশে আসার জন্য অনুমতি পেয়েছে। আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। শাশুড়ি ফিরে আসার সংবাদ শুনে তানিয়া এবং আলো ভীষণ খুশি হলো। মেঘালয় তো মাহারিনের পছন্দ সব বাজার সদাই করে এনেছে। সিতারা বেগম গত 2 দিন ধরে আলোর কাছে আছেন। বেয়ানের ফিরে আসার কথা শুনে তিনিও খুশি হলেন। ইদানিং আলোর জন্য সিতারা বেগমের মন পুড়ে। আফসার সাহেবের কতখানি জুড়ে যে আলো ছিল একমাত্র তিনি জানতেন। বেঁচে থাকতে মানুষটাকে কত গালমন্দ করেছেন শুধুমাত্র আলোকে আদর করতেন বলে। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন শুধু চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সিতারা বেগম মাগরিবের নামাজ আদায় করার পর এক্সট্রা নফল নামাজ আদায় করলেন, তারপর তাসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হলেন। আলোর কাছে যাবেন এখন, কারণ এই সময়ে মেঘালয় বাড়িতে থাকে না। সন্ধ্যা রাতে সিতারা বেগম আলোর ঘরে গিয়ে দেখলেন আলো অসময়ে শুয়ে আছেন। সিতারা বেগম ধীর পায়ে হেঁটে গিয়ে আলোর মাথার কাছে বসলেন। আলোর মাথায় হাত রেখে আদুরে সুরে বললেন, কি রে আলো, অসময়ে শুয়ে আছিস যে, শরীর খারাপ লাগছে? আলো সিতারা বেগমের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে। সিতারা বেগম অবাক হয়ে যান। চোখের কোণে জমে থাকা পানি নিজের হাত দিয়ে মুছে দিয়ে বললেন, কি হয়েছে তোর? আম্মা, আমি স্বপ্নে দেখলাম আমার রাজপুত্রের মতো দেখতে একটা ছেলে হয়েছে, কিন্তু আমার ছেলে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলাম, কিন্তু কে যেন এসে আমার রাজপুত্রকে আমার সামনে থেকে নিয়ে চলে গেল। আমি শত চেষ্টা করেও তাকে আটকাতে পারলাম না। কথাগুলো বলতে বলতে আলো ঝরঝরিয়ে কেঁদে ফেলল। কথাগুলো শোনার পর সিতারা বেগমের কলিজায় কে যেন টান দিল। অজানা আশঙ্কায় শরীর কাঁপছে। কারণ গত 1 সপ্তাহের মধ্যে 3 দিন তিনি নিজেই স্বপ্ন দেখেছেন আলোর বাবা এসে আলোর বাচ্চাকে কোলে নিয়ে কোথাও চলে যেতে চাইছেন। যতবার নিয়ে যেতে এসেছেন ততবারই সিতারা বেগম ওনাকে ফিরিয়ে দিয়েছে। পরপর একই স্বপ্ন দেখার কারণে সিতারা বেগম আলোর কাছে এসে থাকার সিদ্ধান্ত নেন। শাশুড়ির অনুপস্থিতিতে আলোকে দেখে শুনে রাখার জন্য সিতারা নিজেই মেঘালয়ের কাছে আগ বাড়িয়ে এই বাড়িতে এসে থাকার কথা জানায়। মেঘালয় ভীষণ খুশি হয়ে নিজে গিয়ে নিয়ে আসে সিতারা বেগমকে এই বাড়িতে। কিন্তু আজ আলোর এই স্বপ্ন দেখার মানে কি? সিতারা বেগম আলোর মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করতে বারবার বলতে লাগলেন, খারাপ খোয়াব দেখেছিস তুই, অসময়ে ঘুমাস কেন? কিছু হবে না তোর বাবুর, আল্লাহ ভরসা। আলোর মন মানে না। সিতারা বেগমের দৃষ্টির আড়ালে আলো তার ডান হাতটা পেটের ওপরে রেখে মনে মনে বলছে, তোর কিছু হলে আমি মরে যাব রে বাবু। তোর মায়ের আপন বলতে কেউ নেই রে, মাকে ছেড়ে কোথাও যাস না। আলোর চোখে বেয়ে অশ্রু ঝরে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে বারবার। আমানত শাহ বিমানবন্দরের বাইরে মেঘালয় অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। মাহারিন এবং মাসফি ঠিক 10 মিনিট পর এয়ারপোর্ট থেকে বের হয়ে এলো। মাহারিনের চোখ দুটো অস্থির চিত্রে এদিক ওদিক ঘুরে ঘুরে কাউকে খুঁজে বেড়াচ্ছে। কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেতেই উচ্ছ্বসিত হয়ে মাসফির হাত ধরে বলল,
ওই যে আমার মেঘালয়কে দেখা যাচ্ছে। মাসফি এক হাতে মায়ের হাত এবং অন্য হাতে ট্রলি ব্যাগ টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে। মেঘালয় তাদের দেখতে পেয়ে এগিয়ে যায়। মাহারিন মেঘালয়ের এক গালে হাত রেখে বলল, শুকিয়ে গেছিস তুই, মা ছাড়া আমার যত্ন নেবে কে? আমার অবর্তমানে তোর যত্ন নেওয়ার জন্য বউ এনে দিয়েছি না তোকে? তোমার পুত্রবধূর যত্ন নিতে নিতে আমি শেষ হয়ে যাচ্ছি, সে আমার যত্ন নেবে কখন? মিথ্যা কথা কম বল। পাজি ছেলে, হাত ভেঙে পা কেটে যখন অসুস্থ ছিলি তখন তোর যত্ন নিয়েছিল কে? মাহারিনের কথা শুনে মেঘালয় হেসে ফেলল। ছেলের থেকেও ছেলের বউ তার মায়ের কাছে বিশেষ মানুষ। এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছানোর পর সবাই যেন আনন্দে মেতে উঠল। মাহারিন একে একে তানিয়া এবং আলোকে জড়িয়ে ধরল। আমার যে কি খুশি লাগছে, একসাথে আমার দুই ছেলের বউ মা হচ্ছে, আমি হব দাদি। কবে আসবে পুচকো দুটো? আমার সময় ফুরিয়ে যাওয়ার আগে চলে আসলে দুই চোখ ভরে দেখতাম ওদের। মাহারিন হাসতে হাসতে কেঁদে ফেললেন। তানিয়া, আলো, মাসফি এবং মেঘালয়ের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। আলো মাহারিনের হাত ধরে বলল, আপনি আপনার নাতি নাতনিদের দেখতে পারবেন এবং তাদের কোলে নিয়ে এই বাড়ির প্রতিটি কোণায় ঘুরবেন ফিরবেন। মাহারিন খুশি হয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলো। মেঘালয় তার মায়ের পাশে গিয়ে বসল। মাহারিন হসপিটালে থাকার সময়কার কথাগুলো মেঘালয় এবং আলোর সঙ্গে শেয়ার করছিল। সিতারা বেগম পাশের সোফায় বসে তাদের কথাগুলো শুনছে। সবার চোখ ফাঁকি দিয়ে তানিয়া মাসফির পাশাপাশি দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আপনি এত পাষাণ। তানিয়ার বলা তিনটি শব্দে বোধহয় এক আকাশ সমান অভিমান জমেছিল। মাসফি বিস্মিত হয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়েছিল। তানিয়া ফের মাসফির মুখের দিকে তাকাতে পারল না। মনে হচ্ছিল মাসফি যেন এবার রেগে গিয়ে তার ওপর চড়াও হবে। মাসফি এক্সকিউজ মি বলে তানিয়ার হাত ধরে সবার সামনে থেকে চলে যায় তাদের ঘরের উদ্দেশ্যে। ঘরে গিয়ে মাসফি তানিয়াকে খাটের ওপরে বসিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বলল, আমি পাষাণ হলাম কবে? বরাবরই তুমি পাষাণ ছিলে তানিয়া। তানিয়া মাসফির মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটা তাকে এখনও ভুল ভাবছে, অথচ আগের তানিয়া আর এখনকার তানিয়ার মাঝে বিস্তর ফারাক। দেশে ফিরে আসার পর মাসফির অনুপস্থিতি, মেঘালয় এবং আলোর সম্পর্ক দেখে তানিয়া একটু একটু করে অনুধাবন করতে পেরেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক। দুজন মানুষের সমান সমান কন্ট্রিবিউট থাকা উচিত। হোক ভালোবাসা, সম্মান কিংবা একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, সবটা ব্যালেন্স করে চলতে হয়, তাহলে সম্পর্ক সুমধুর হয়ে ওঠে। আলো তার চেয়ে বয়সে কত ছোট, অথচ কত চমৎকারভাবে মেঘালয়কে বোঝে। মেঘালয়কে ঘিরে তার কত আয়োজন। মেঘালয়ের কাছ থেকে সামান্য কিছু পেলে কত আনন্দ নিয়ে আলো গ্রহণ করে। অথচ তানিয়া কখনোই মাসফিকে একইভাবে ট্রিট করেনি, কেবল তুচ্ছ তাচ্ছিল্য করেছে। মাসফির মতামতকে গুরুত্ব দেয়নি। কেবল রাতের আঁধারে তাদের স্বাভাবিক একটা সম্পর্ক ছিল। ইদানিং তানিয়ার ইচ্ছে করে আলোর মতো করে তারও একটা সুখের সংসার হোক, ভালোবাসায় টয়টম্বুর একটা আদুরে সংসার হোক, যেখানে ঝগড়াঝাটি সামান্য থাকবে, তবে ভালোবাসার পরিমাণ থাকবে অনেক বেশি। মাসফি এক মনে তাকিয়ে রইল তানিয়ার মুখের দিকে। মাতৃত্বের ছাপ স্পষ্ট হয়ে গেছে তানিয়ার শরীরে। ঢিলা ঢালা ম্যাক্সিতে তার সুন্দরী বউটাকে দেখতে ভালো লাগছে। মন চাচ্ছে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরতে, কিন্তু নিজেকে তানিয়ার সামনে খোলা বইয়ের মতো প্রকাশ করতে ইচ্ছে করে না। তানিয়ার কাছ থেকে পাওয়া অবজ্ঞা অবহেলা মাসফিকে সহজ হতে দিচ্ছে না। মাসফি পেছনে ফিরে ঘুরে দাঁড়ায়। ঠিক ওই সময় তানিয়া মাসফির হাত টেনে ধরল। মাসফি বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকালো। তানিয়া মাসফির মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, আমাকে আর একটা বার সুযোগ দেওয়া যায় না মাসফি? অতীতের সকল ভুল ত্রুটি মাফ করে দাও আমার। আমি জানি তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, আমার আচরণে তোমার হৃদয় কতটা ক্ষতবিক্ষত হয়েছে। তবু আমি চাই তুমি আমাকে আর একটা বার সুযোগ দাও। বিশ্বাস করো, এবার তোমাকে অভিযোগ দেওয়ার চান্স দেব না, কারণ তানিয়া তোমার প্রেমে আবারও পড়েছে। ভার্সিটির মাঠে প্রথমবার তোমার প্রেমে ঠিক যেই কারণে পড়েছিলাম। মাসফি অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে রইল। এই কোন তানিয়া বসে আছে তার সামনে? একরোখা বদমেজাজি, কম কথা বলা, অহংকারী। তানিয়ার চোখের পানি আজ যেন বহু না বলা কথার সাক্ষী হয়ে গেছে। তানিয়ার হাত থেকে নিজের হাতটা সরিয়ে দিল মাসফি। তারপর বিনা শব্দে ঘর থেকে প্রস্থান নেয় সে। মাসফি চলে যাওয়ার পর তানিয়া দুই হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। পাঁজরের মাঝে এত তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে। মাসফির হয়তো এমন ব্যথা হতো যখন সে মাসফিকে বারবার খালি হাতে ফিরিয়ে দিয়েছে। আজ যেন প্রকৃতি তার কর্মের ফল ফিরিয়ে দিয়েছে।
মাহারিন ফিরে আসার উপলক্ষে পরদিন বড় করে মিলাদের আয়োজন করেছে মাসফি এবং মেঘালয় মিলে। এতিমখানার কিছু বাচ্চাদের এবং আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়েছে। সকাল থেকে পুরো বাড়িতে প্রচুর মানুষের সমাগম। আলো এবং তানিয়া মাহিনের ঘরে চুপচাপ বসে আছে, কারণ মাহিনের কঠিন নিষেধাজ্ঞা আছে। তারা দুজন যেন ঘরের ভেতরে থাকে। একটু পরপর হয় সিতারা বেগম নয়তো মাহারিন এসে ওদের দুজনকে এটা সেটা খেতে দিয়ে যাচ্ছে। জোহরের নামাজের পর মিলাদ পড়িয়ে খাবার পর্ব শুরু হলো। মেঘালয় মাসফি সহ তাদের কয়েকজন কাজিন মিলে হাতে হাতে সাহায্য করছে। হুট করে মেঘালয়ের মনে পড়ল আলোর কথা। সময় তো কম হলো না। মেঘালয় এক ফাঁকে বাবরচির কাছে গিয়ে এক প্লেট বিরিয়ানি নিয়ে চলল তার মায়ের ঘরের দিকে, কারণ সেখানেই আছে আলো। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পেল তানিয়া এবং আলো খাটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। মেঘালয়কে দেখে দুজনে উঠে বসলো। মেঘালয় আলোর পাশে তানিয়াকে দেখে জিভ কেটে বলল, সরি ভাবি, আমি জানতাম না আপনি এখানে বসে আছেন। আলো তুমি খাও, আমি ভাবির জন্য আরও এক প্লেট বিরিয়ানি নিয়ে আসছি। আলোর সামনে প্লেট রেখে তড়ি ঘড়ি করে বেরিয়ে গেল মেঘালয়। আলো লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। তানিয়া ভাবি কি না কি ভাবছে কে জানে। এদিকে তানিয়ার মন খারাপ হলো। মাসফি তো আগে এমন করতো। কত কত ঘরোয়া অনুষ্ঠানে মাসফি এমন করে ঘরে এনে খাবার দিয়ে যেত, তখন সে বিরক্ত হতো। এরপর ধীরে ধীরে মাসফি নিজেকে গুটিয়ে ফেললো। আগ বাড়িয়ে তানিয়াকে আর খাবার দিয়ে যেত না। তখনও তানিয়া টের পেল না তারা কতটা দূরত্ব বাড়িয়ে ফেলেছে নিজেদের মাঝে। তানিয়ার দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগে চোখ মুছে ফেললো ওড়নার কোনা দিয়ে। এমন সময় দরজা খুলে প্রবেশ করলো মাসফি, হাতে বিরিয়ানির প্লেট। তানিয়ার সামনে এসে দাঁড়ালো। তানিয়া ঘাড় উঁচু করে তাকিয়ে রইল মাসফির মুখের দিকে। খেয়ে নাও। বহুদিন পর পুরনো সেই মাসফিকে খুঁজে পেয়েছে তানিয়া। হাত বাড়িয়ে প্লেট হাতে নিয়ে কোলের ওপর রাখলো। মাসফি চলে যাচ্ছিল, কিন্তু তানিয়ার ডাকে দাঁড়াতে হলো মাসফিকে। 2 লোকমা খেয়ে যাও, কখন না কখন খাবার খাওয়ার সুযোগ পাবে। আলো মুখের ওপর ওড়না চেপে হেসে ফেলল। মাসফি ভীষণ অবাক হয়ে যায়। একবার আলোর দিকে আর চোখে তাকায়, দেখলো আলো উল্টো দিকে ফিরে বসে আছে ছোট ভাইয়ের বইয়ের সামনে। কিভাবে ভাবি, আমার একটা কাজ আছে, আমি আমার ঘরে যাই। কথাটি বলে অপেক্ষা করলো না আলো, প্লেট হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আলো চলে গেছে। এসো আমি খাইয়ে দিই। তানিয়ার আবদার শুনে মাসফি নিজেকে আটকে রাখতে পারল না। খাটের ওপর পা তুলে বসলো তানিয়ার মুখামুখি হয়ে। তানিয়া বিরিয়ানি তুলে দিল মাসফির মুখের সামনে। মাসফি খেলো চুপচাপ 2 লোকমার জায়গায়। মাসফিকে 4 লোকমা খাইয়ে দিল তানিয়া। এবার তুমি খাও, আমি বসে থাকি। মাসফির কথা শুনে তানিয়ার মুখে হাসি রেখা ফুটে ওঠে। ছোট ছোট লোকমা দিয়ে বিরিয়ানি খেয়ে শেষ করলো তানিয়া। তানিয়ার খাওয়া শেষ হতেই মাসফি এঁঠো প্লেট হাতে নিয়ে বেরিয়ে গেল। এদিকে আলো রুম থেকে বের হওয়ার পর মেঘালয়ের সামনে পড়ল। আলোকে প্লেট হাতে নিয়ে রুম থেকে বের হতে দেখে মেঘালয় ভুরু কুঁচকে ফেলল। মেঘালয় কিছু জিজ্ঞেস করার আগে আলো মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বড় ভাইয়া ভাবির জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ভাবি আবদার করলো ভাইয়াকে 2 লোকমা বিরিয়ানি খাইয়ে দেবে। এখন আমি সেখানে থাকলে কেমন দেখাবে, তাই চলে এলাম। ভালো করেছি না? আলোর কাছ থেকে মূল ঘটনা শুনে মেঘালয় গুড বলে সকলের অগোচরে আলোর হাত ধরে অভিমানী কণ্ঠে বলল, তানিয়া ভাবি তার স্বামীর জন্য চিন্তা আছে, তোমার চিন্তা নেই বুঝলে। আলো বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। মেঘালয়ের কথার মানে বোধগম্য হতেই আলো হেসে ফেলল সশব্দে। সচরাচর আলোর মুচকি হাসি দেখে অভ্যস্ত মেঘালয়, কিন্তু আলোর হাসির শব্দ শুনে মেঘালয় বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। প্রিয় মানুষের মুখের হাসি যেন পৃথিবীর সবচেয়ে চমৎকার দৃশ্য। আলোর হাসি থামতে মেঘালয় আলোর কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আমি বাদে আর কারোর সামনে সশব্দে হাসবে না মিসেস মেঘালয়। আলো শক্ত হয়ে যায় মেঘালয়ের কথা শুনে। অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘালয়ের মুখের দিকে। মেঘালয় সোজা হয়ে দাঁড়াতে দুজনের চোখাচোখি হলো। পর মুহূর্তে মেঘালয় হেসে ফেলল। আলোর গালে এক হাত রেখে আদুরে সুরে বলল, ঘরে গিয়ে খাবারটা শেষ করো, আমি অনুষ্ঠান শেষে খাবার খাবো। তাও আবার বাবুর আম্মুর হাতে। মেঘালয় চলে গেল ছাদের দিকে। আলো ধীর পায়ে হেঁটে রওনা হলো তার রুমের দিকে। অনুষ্ঠান তখনও শেষ হয়নি। ইনায়া এসেছে ঢাকা থেকে। তানিয়া কোথায় আছে সেই খোঁজ নিয়ে সে ছাদের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যের ওপর। ইনায়া যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিল না। ইনায়া সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে যা অঘটন ঘটার ঘটে গেল। তানিয়া পা ফসকে পড়ে গেল সিঁড়ি থেকে। তানিয়ার ভারী শরীরটা যখন সিঁড়ির ওপর আছড়ে পড়ল, ঠিক তখনই তানিয়ার গণবিদারী চিৎকারে যেন
আল্লাহর আরও অবধি কেঁপে ওঠে। ইনায়া বড় আপু বলে মুখে হাত দিয়ে চিৎকার করে। তানিয়া শরীরটা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে। ইনায়া পাগলের মতো ছুটে যায় বোনকে বাঁচাতে। ইনায়া গিয়ে তানিয়াকে ধরে ফেলল। মাথা ফেটে রক্ত পড়ছে। ইনায়াকে দেখে ব্যথায় কাতর তানিয়া কান্না করতে করতে বলছে, আমার কিছু হয়ে গেলে বাবুকে দেখে রাখিস ইনায়া। এই তানিয়া, কি হয়েছে তোমার? হায় হায়, রক্ত পড়ছে যে। মাহারিন পাগলের মতো কথাগুলো বলতে লাগলো। ততক্ষণে বাড়িতে উপস্থিত মেহমান সহ আলম, মাসফি, সিতারা বেগম এবং মেঘালয় এসে সিঁড়িতে উপস্থিত হয়। মাসফির শরীর কাঁপছে তানিয়ার দুরবস্থা দেখে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? তানিয়াকে কোলে তোল, হসপিটালে নিয়ে যেতে হবে। মাহিনের কথা শুনে মাসফি টনক নড়ে। ভিড় ঠেলে মাসফি এগিয়ে যায় তানিয়ার দিকে। তানিয়াকে কোলে তোলার জন্য হাত বাড়াতে গেলে তানিয়ার ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে কোনো মতে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, খবরদার মাসফি যেন আমাকে স্পর্শ না করে ইনায়া। তানিয়ার কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়, কিন্তু এই মুহূর্তে যেন তানিয়ার কথায় গুরুত্ব দেওয়ার চেয়ে তানিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া জরুরি হয়ে পড়েছে। তাই মাসফি এক প্রকার জোর করে তানিয়াকে কোলে তুলে নিল। সিঁড়ি দিয়ে নেমে এলো তানিয়ার ভারী শরীর নিয়ে। মেঘালয়, মাহারিন এবং ইনায়া পেছনে পেছনে ছুটল। এদিকে আলো আতঙ্কিত হয়ে যায়। ভয়ে ওর পুরো শরীর কাঁপছে। সিতারা বেগম আলোর অবস্থা বুঝতে পেরেছে, তাই এগিয়ে যায় আলোর কাছে। আলোর কাঁধে হাত রেখে বলল, আল্লাহ ভরসা, তোর বড় জায়ের কিছু হবে না। আলো এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, কারণ তার মনে কু ডাকছে, কেমন অস্থির লাগছে। রাত 9টার দিকে মেঘালয়ের কল এলো আলোর মোবাইলে। আলো কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মেঘালয়ের বিষাদ মাখা সুর। আলো এক হাতে মোবাইল শক্ত করে ধরে রাখলো, অন্য হাতে তার বাড়ন্ত গর্ভের ওপর হাত রাখলো। মোবাইলের ওপর প্রান্ত থেকে ভেসে আসছে মাসফির হু হু করে কান্না করার শব্দ। আলোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো তার অজান্তে। তার কানে বারবার প্রতিধ্বনি তুলছে মেঘালয়ের বলা কথাগুলো। তানিয়া ভাবি আর নেই আলো, ভাবি তার অনাগত বাবুকে সঙ্গে নিয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে।